বিয়েবাড়ির আনন্দ উল্লাস করে সবাই ঘুমিয়ে পড়ল আর বাস চলতে শুরু করল। ৩ ঘন্টা পর সবাই বাড়ি এসে পড়লাম। যে যার বাড়ির দিকে রওনা দিল। বাবা বলল গুড্ডু আর বৌদিকে এগিয়ে দিয়ে আসতে। আমি গুড্ডুকে কোলে নিয়ে বৌদির সাথে এগোতে লাগলাম। রাস্তা অন্ধকার থাকায় বৌদি আমার হাত ধরে হাঁটতে লাগল। মনের ভেতর অজানা ভয় কাজ করছিল, না জানি গুড্ডু আবার দাদাকে বলে না দে আমি বৌদিকে বাসের মধ্যে যা করেছি সেই সব কিছু। বন্ধুরা, তোমরা যারা আগের পর্ব শোনোনি তারা জলদি গতকালের পর্ব দেখে আসো। বৌদিদের বাড়ির সামনে গিয়ে দাদাকে ফোনে করলাম গেট খোলার জন্য। দাদা উঠে এসে গেট খুলল। ওদের দিয়ে এসে আমিও ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে দেখি বৌদির মেসেজ করেছে, জানালো গতকালের খেলার কথা গুড্ডু ভুলে গেছে। মেসেজটা পড়ে হাফ ছেড়ে বাঁচলাম। এরপর বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। সকালে খাবার খেয়ে কোচিংয়ে চলে গেলাম। আস্তে আস্তে বিকেল হয়ে গেল। আজকে বিকেলে গুড্ডুর পড়াও ছিল, তাই তাড়াতাড়ি স্নান সেরে ভাত খেয়ে নিলাম। তারপর গুড্ডু চলে আসলো। আমি গুড্ডুকে সাধারণত বারান্দায় পড়াতাম। আমি এসে বারান্দায় বসে গুড্ডুকে পড়াতে থাকলাম। তারপর মা আসলো, বলল আমি একটু মাঠে যাচ্ছি, তোর বাবা মাঠে আছে, আস্তে আস্তে সন্ধ্যা হবে, তুই গুড্ডুকে পড়াতে থাক। আমি গুড্ডুকে পড়াচ্ছি, 1 ঘন্টা পেরিয়ে গেল। তারপর কিছুক্ষণ পর বৌদি আসলো আমাদের বাড়িতে। বৌদি একটা হলুদ রঙের ম্যাক্সি পরে এসেছিল। ম্যাক্সি ছাড়া কিছুই ছিল না। গাছে জাম্বুরা বোঝা যাচ্ছে। আমি বৌদিকে এদিকে আসার জন্য ইশারা করলাম। বৌদি গুড্ডুর দিকে ইশারা করল। আমি আবার আসতে বলায় বৌদি আমার পাশে এসে দাঁড়িয়ে পড়ল। আমি গুড্ডুকে লেখার কাজে ব্যস্ত রাখলাম, আর এদিকে বৌদির সাথে একটু মশকরা শুরু করালাম। ভাবলাম না, এখানে কিছু করা যাচ্ছে না। আমি তারপর বৌদিকে আমার ঘরে যাওয়ার জন্য ইশারা করলাম। বৌদি ঘরে চলে গেল, আর আমি গুড্ডুকে আরও কিছু লিখতে দিয়ে বললাম আমি একটু পরে এসে দেখব। একটু পর ঘরে ঢুকে আমি তো অবাক। ঘরে ঢুকতেই দেখি বৌদি হলুদ ম্যাক্সিটা মেঝেতে পড়ে আছে, আর বৌদি গান শেখার জন্য আমার ঘাটে শুয়ে আছে। ও ভাই, কি বলল, আমার খুব এক্সাইটেড লাগছিল। আমি দেরি না করে দরজা আজিয়ে দিলাম, যাতে কেউ ডিস্টার্ব না করে। আমি বৌদিকে বললাম এটা গিটার, এটা আগে বাজানো শেখো। আমি ততক্ষণে তবলাটা বাজিয়ে নিচ্ছি। মিনিট খানেক এভাবেই চলল। কিছুক্ষণ পর গানের সুর ধরল। সারা ঘরে শব্দ হচ্ছিল। বৌদির সেই আওয়াজ লিখতে ব্যস্ত গুড্ডুর কানেও গেল। গুড্ডু বাইরে থেকে তার মায়ের চিৎকার শুনে ভয় পেয়ে গেল। ও ভাবতে লাগলো তার মার কিছু হয়ে গেল নাকি। গুড্ডু লেখা বন্ধ করে দিল। গুড্ডু চেয়ার থেকে উঠে আমার ঘরের দিকে আসতে লাগলো। গুড্ডুর পা কাঁপছিল ভয়ে। যত এগোচ্ছে তত বৌদি গানের সুর শুনছিল। এরপর খুব আস্তে আস্তে গুড্ডু ঘরের পর্দাটা সরিয়ে ভেজানো দরজাটা একটু ঠেলা দিল। দরজাটা একটু ফাঁকা হয়ে গেল। গুড্ডু পর্দার আড়ালে থেকে আমাদের কর্মকাণ্ড দেখতে লাগলো, কিন্তু ও কিছু বুঝছিল না, ঠিক যেমনটা গত রাতে বিয়েবাড়ির বাসে হয়েছিল। 25 মিনিট পর বৌদি বলল, ভাই এইখানে করাটা ঠিক হচ্ছে, আমার কেমন যেন একটা ভয় করছে। আমি বললাম কিসের ভয়, এখন বাড়িতে কেউ নেই, বাইরে শুধু গুড্ডু আছে, আর ও তো কিছু বুঝবে না। বৌদি আস্তে আস্তে, বাবু তবুও আমার ভয় করছে। আমি বৌদির কথার পাত্তা না দিয়ে তবলা বাজিয়ে চলেছি। হঠাৎ বাড়িতে এক কাজের লোক চলে আসলো। বলল, ও দাদা, বাড়িতে আছো নাকি? ডাক শুনে আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। তাড়াতাড়ি সব ঠিকঠাক করে নিলাম। গুড্ডু আমার ঘরের সামনে দাঁড়িয়েছিল। সে লোকটার গলা শুনে দৌড়ে গিয়ে আবার নিজের জায়গায় গিয়ে বসে পড়ল। লোকটা গুড্ডুকে জিজ্ঞাসা করল, তোর কাকা কই রে? গুড্ডু বলল, কাকাই ঘরে মায়ের কথাটা বলতে যাবে, তখনই আমি বেরিয়ে আসলাম। বিরক্ত নিয়েই বললাম, কি চাই? কাজের লোক বলল, আগে তোমার বাবা আমাকে পাঠিয়েছে তোমাকে ডাকার জন্য, কি যেন দরকার আছে মাঠে, আর খাতা আর কলম নিয়ে যেতে বলেছে। আমি বললাম, আচ্ছা তুমি যাও, আমি আসছি। লোকটি যাওয়ার পর আমি আবার রুমে গেলাম। গিয়ে দেখলাম বৌদি একেবারে স্বাভাবিকভাবে বসে আছে। বৌদির মুখে আমি সেই অসম্পূর্ণ আকাঙ্ক্ষা দেখতে পারছিলাম। সবই বুঝছিলাম, কিন্তু কি আর করার, কপাল খারাপ থাকলে যা হয় আর কি। আমি বৌদিকে বললাম, আমাকে মাঠে যেতে হবে, তুমি গুড্ডুকে নিয়ে বাড়ি যাও। বৌদি বেশ অগোছালো ছিল। এইভাবে বাড়ির থেকে বেরোলে যে কেউ কিছু একটা ভাবতে পারে, তাই আমি বৌদিকে আমার গামছা দিয়ে দিলাম। গামছা জড়িয়ে বৌদি হাসতে হাসতে রুম থেকে বেরিয়ে পড়ল। আমি মাঠে গেলাম। গিয়ে দেখি আলু মাপা হচ্ছে, তাই বাবা বলেছিল খাতা কলম নিয়ে যেতে।
তারপর মাঠের কাজ শেষ করে বাড়ি ফিরলাম সবাই। ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে ফোনটা হাতে নিলাম। বাড়িতে মন টিকছিল না আর, তার উপরে বৌদিকে সন্তুষ্টও করতে পারলাম না। এই সব ভেবে ভেবে রাতে ঘুমিয়ে পড়লাম। সকালে মার ডাকে সাড়া পেয়ে ঘুম ভাঙল। ঝটপট উঠে ফ্রেশ হয়ে নিলাম। আমার রুমে গিয়ে বই খাতা নাড়ছিলাম, তখনই দেখলাম বৌদিকে কলের পাড়ে দাঁড়িয়ে আমার রুমের জানালার দিকে তাকিয়ে আছে। তারপর আমি জানালার কাছে গেলাম, দেখলাম বৌদি আমাকে দেখে স্মাইল দিচ্ছে। সকাল সকাল স্নান সেরে একটা হালকা লাল ম্যাক্সি পরে দাঁড়িয়েছিল, চুলগুলো তখনও শুকায়নি। বৌদিকে ইশারা করলাম এদিকে আসতে, কিন্তু বৌদি ইশারায় বলল যে দাদা এখনো বাড়িতে আছে, তাই আমি আর কিছু বললাম না। আমি কিছুদিন একটু পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। দেখতে দেখতে 4 দিন পার হয়ে গেল। বৌদি আর আমার মধ্যে এই কদিন কিছুই হলো না। যখন একটু ফ্রি হলাম, এরপর থেকে আমি আর বৌদির সং ছাড়া থাকতে পারছিলাম না। কেমন যেন দিনকে দিন আমি বৌদির প্রতি টান বেড়ে যাচ্ছিল। আমিও জানতাম যে বৌদিও মনে হয় আমাকে ছাড়া খুব কষ্টেই আছে। আমি আর থাকতে পারছি না বৌদি, তোমাকে ছাড়া, প্লিজ আজকে একবার তোমার দর্শন দাও। বৌদি উত্তর দিল, আজকে হবে না ভাই, কালকে তোমার দাদা বাইরে যাবে অফিসের কাজে, গোছাগাছ আছে। আমি মনে মনে খুব খুশি ছিলাম, কারণ দাদা বাড়িতে থাকবে না। কিন্তু বাড়ি থেকে কি বলে বেরোবো, কালকে সেই ফন্দি করতে করতে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে দেখি দাদা রেডি হয়ে কোথাও যেন যাচ্ছে, আর পাশে বৌদি ব্যাগ এগিয়ে দিচ্ছে। আমি তাদের দিকে গেলাম, না জানার ভান করে বললাম, দাদা এই সকালে কোথায় চললে? দাদা বলল, অফিসের কাজে একটু বাইরে যাচ্ছি, কাল সকালে 12টা নাগাদ ফিরব। বৌদি আর গুড্ডুর লক্ষ্য রাখিস, আমি চললাম। আমি মনে মনে বললাম, তুমি চিন্তা করো না দাদা, আজকে তোমার বউয়ের খুব ভালোভাবেই খেয়াল রাখব। তারপর দাদা চলে গেল। আশেপাশে কেউ না থাকায় আমি বৌদির পাশে গিয়ে দাঁড়ালাম। বৌদি বলল, কি করছো কি, এইখানে কেউ দেখে ফেললে মুশকিল হবে তো? বৌদি মনে হয় মাত্রই স্নান সেরেছে, চুল থেকে কন্ডিশনার শ্যাম্পুর দারুণ স্মেল পাচ্ছিলাম। ফিসফিসিয়ে বললাম, তাহলে আজকে রেডি থেকো, তোমার সেবা যত্ন করতে আসব। বৌদি বলল, ইস, বৌদির প্রতি কি দরদ, আমার এখন কাজ আছে, সন্ধ্যায় দেখা যাবে। এই বলে প্রায় আমার কাছ থেকে দৌড়ে চলে গেল, আর আমি দাঁড়িয়ে অবাক হয়ে চেয়ে রইলাম। আস্তে আস্তে বিকেল হয়ে এলো। মা জিজ্ঞাসা করল, আজকে গুড্ডুকে পড়াবি না? আমি বললাম যে আজকে গুড্ডুকে গিয়ে পড়াবো, দাদা আজকে বাড়িতে থাকবে না, তাই বৌদি বলেছে গিয়ে পড়াতে। মা বলল ঠিক আছে। আমিও শুয়ে শুয়ে সন্ধ্যা হওয়ার জন্য অপেক্ষা করতে লাগলাম। মনে মনে স্থির করলাম যে আজকে শক্তি বাড়ানোর একটা ট্যাবলেট খেতেই হবে। সন্ধ্যা হয়ে এলো, চারপাশে হালকা হালকা অন্ধকার নেমতে শুরু করেছে। আমি তাড়াতাড়ি তৈরি হয়ে নিলাম। বিকেলে মেডিকেল স্টোর থেকে একটা ট্যাবলেট নিয়ে নিলাম, যাতে সহজে ক্লান্ত না হই। আর দেরি না করে মাকে বলে বাড়ির থেকে বের হলাম। দাদাদের বাড়িতে গিয়ে গেটে নক করলাম। কিছুক্ষণ পরে গেট খুলল। গেট খুলতেই দেখি দাদা সামনে দাঁড়িয়ে। আমি যেন আকাশ থেকে পড়লাম। 1 সেকেন্ডের মধ্যে আমার সব আশা আকাঙ্ক্ষা চূর্ণ চূর্ণ হয়ে পড়ল। জিজ্ঞাসা করলাম, এ কি দাদা? দাদা বলল, কেন, কি হলো রে, খুব অবাক হলে মনে হচ্ছে। আমি বললাম, না মানে, তুমি তো অফিসের কাজে বাইরে গিয়েছিলে, কালকে আসার কথা, তাই একটু অবাক হলাম। দাদা বলল, অফিসের কাজে গিয়েছিলাম, কিন্তু কাজটা তাড়াতাড়ি শেষ হয়ে পড়ল, তাই আর নাইট স্টে করলাম না। কথাটা শুনে খুব হতাশ হয়ে বাড়িতে ঢুকলাম। ঢুকে দেখি বৌদি পুজোর ঘরে সন্ধ্যা দিচ্ছে। আমি বারান্দা দিয়ে ঘরে যাচ্ছি, সেখানে আমি বৌদির সম্মুখীন হই। আমি বৌদির দিকে হতাশভাবে তাকালাম। বৌদি আমার চোখে হতাশা দেখে বৌদিরও মন খারাপ হয়ে গেল। আমি আর কিছু না বলে ঘরে চলে গেলাম। কিছুক্ষণ পরে গুড্ডু আসলো। আমি গুড্ডুকে পড়াতে শুরু করলাম। তখন বাজে 7:30। পাশের রুমে দাদা টিভি দেখছে, সাথে বৌদিও। গুড্ডুকে পড়াতে পড়াতে অনেকক্ষণ হয়ে পড়ল। রাত 9টা বাজে। হঠাৎ তুমুল ঝড় শুরু হয়ে গেল, সাথে প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছিল। এরই মধ্যে বিদ্যুৎ চলে গেল। গুড্ডু ভয় পেয়ে দৌড় মেরে বাবা বাবা করতে করতে পাশের রুমে দাদার কাছে চলে গেল। চারিদিকে বৃষ্টির আওয়াজে কিছু শোনা যাচ্ছিল না। একটু পরে বৌদি রুমে আসলো, একটা ল্যাম্প নিয়ে। বৌদিকে দেখে আমি কিছু বলছিলাম না, কারণ দাদাকে দেখে আমার সব মুড তো অফ হয়ে গিয়েছিল। তার উপরে এখন বাড়ি যাব, কিন্তু বৃষ্টির জন্য তা আর হচ্ছে না। বৌদি একটা পাতলা শাড়ি পরে ল্যাম্প নিয়ে দাঁড়িয়েছিল। বৌদি আমার মুখের দিকে চেয়েছিল।
বৌদির মুখটা ল্যাম্পের আলোতে অনেকটা উজ্জ্বল দেখাচ্ছিল। তার চাহনি দেখে আমার কেমন যেন অনুভূতি হচ্ছিল। বৌদির দিকে তাকাতে কেমন যেন অস্বস্তি লাগছিল আমার। বৃষ্টি আরও ক্রমশ বাড়তে লাগল। বৌদি বলল, আজকে এইখানে খেয়ে বাড়ি যাবে, বসো এখন। দাদা বলল, একদম ঠিক বলেছ, আজকে না খাইয়ে যেতে দেব না না আমি ওকে। তারপর আমার আর কিছু বলার থাকে কি? ল্যাম্পের আলোতেই বৌদি আমাকে আর দাদাকে খাবার দিল। খাওয়া দাওয়া শেষ করে আমি বারান্দায় আসলাম। বৃষ্টি থামার কোনো চিহ্নই নেই। দাদা বলল, দাঁড়া, আমি কাকুকে ফোন করছি। দাদা বাবাকে ফোন করে বলল, আমাকে আজকে বাড়ি যেতে দিবে না, আজকে দাদাদের বাড়িতেই থাকতে হবে। বাবাও রাজি হয়ে গেল। কিন্তু আমার দাদাদের বাড়ি থাকার কোনো ইচ্ছাই করছিল না। কিন্তু কিছু করার নেই, থাকতেই হবে। তখন বাজে 10:45। আমি পাশের রুমে গিয়ে শুয়ে পড়লাম, আর দাদা, বৌদি, গুড্ডু পাশের রুমে শুয়ে পড়ল। শুয়ে শুয়ে আমি বৌদির কথাই ভাবছিলাম, ঘুম আসছিল না। পাশের রুমে দাদার নাক ডাকার শব্দ স্পষ্ট শোনা যাচ্ছিল। কিন্তু আমার কিছুতেই ঘুম আসছিল না। বারবার বৌদির কথা আমার চোখের সামনে ভাসছিল। তখন রাত বাজে 12টা। প্রকৃতির ডাকাসাড়া দেয়ায় বাইরে গেলাম। একটু পর ঘরে আসলাম। হঠাৎ কি যেন মনে হলো, দাদার ঘরের দরজার সামনে গিয়ে দেখলাম যে ভেতরের দরজা লক করা নেই। মানে দাদার ঘরের মেন দরজা লক করা, কিন্তু আমি যেই ঘরে রয়েছি সেই ঘর আর দাদার ঘরের মধ্যে চলাচলের জন্য একটা দরজা ছিল। সেই দরজাটা লক করতে হয়তো ভুলে গেছে। আমি আস্তে আস্তে দরজাটা ধাক্কা দিলাম। দরজাটা খুলে গেল। ভিতরে দেখতে পেলাম যে সবার আগে গুড্ডু আর দাদা এক সাইডে ঘুমোচ্ছে আর বৌদি অন্য সাইডে। ঘরের ভিতরে শুধু একটা ল্যাম্প চলছিল। সেই ল্যাম্পের আলোয় বৌদিকে নাইট আউটফিটে দারুণ লাগছিল। নিজেকে সংযত রেখে বৌদির কাছে এগোতে লাগলাম। জানি না তখন আমার কি হয়েছিল। দাদা ঘরে থাকা সত্ত্বেও আমি নিজেকে আটকাতে পারছিলাম না। এরপর আমি এমন একটা কাজ করলাম যে কারণে বৌদি ঘুমের ঘরে বলল, আহ সুনীল, কি করছো কি? বৌদি মনে করছে যে দাদা এরকম করছে, কিন্তু বৌদি জানতো না যে আমি এসব করছি। কিছু পরোয়া না, আমি চালিয়ে গেলাম। বৌদি ঘুমের ঘোরে আবার বলল, উফ, ছাড়ো সুনীল প্লিজ, পাশের ঘরে ভাই আছে, থামো। বৌদির কথা শুনে দাদা ঘুমের মধ্যে বলে উঠল, ঘুমোতেও কি দেবে না নাকি? ঘুমের মধ্যে কি যাতা বলে যাচ্ছে? দাদার আওয়াজ শুনে বৌদি অবাক হয়ে চোখ খুলল। নিচের দিকে তাকিয়ে তারপর আমার কাণ্ড দেখে বৌদির হতভম্ব হয়ে গেল। বৌদি এটা ধারণা করতেই পারেনি আমি এসেছি। একটু পরে যখন বৌদির ঘোর ভাঙল, তখন রাগের মাথায় ফিসফিস করে বলতে শুরু করল, কি করছো এসব তুমি? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? যাও এখান থেকে, প্লিজ যাও। আমি বললাম, আমার একা থাকতে ভালো লাগছে না। বৌদি বলল, তোমার দাদা ঘুম থেকে উঠে পড়লে সর্বনাশ হয়ে পড়বে, প্লিজ যাও তুমি এখান থেকে। আমি বৌদির চোখের দিকে চেয়ে প্লিজ প্লিজ বলছিলাম, কিন্তু বৌদি কিছুতেই রাজি হচ্ছিল না। অনেকক্ষণ রিকোয়েস্ট করার পর বৌদি রাজি হলো। বললাম, ওই রুমে গেলে দাদা কিছুই বুঝতে পারবে না। এরপর আমরা পাশের রুমে গেলাম বৌদিকে গান শেখাতে। প্রথমে তবলা বাজিয়ে নিলাম, এরপর বৌদি গিটার বাজাতে শুরু করলো। মিনিট 10 যেতেই বৌদি বলল, প্লিজ ভাই, আজ এ পর্যন্তই থাক, তোমার দাদা উঠে পড়লে সমস্যা হবে। আমি বৌদির কোনো কথাই শুনলাম না, গান বাজনা চালিয়ে গেলাম। বাইরে বৃষ্টির শব্দে বৌদির চেঁচামেচি শোনা যাচ্ছিল না, যে কারণে আমার সুবিধাই হয়েছিল। তখন বাজে রাত 2টো। এক নাগারে আমরা চালিয়ে যাচ্ছিলাম। হঠাৎ পাশের রুমে ঘুমিয়ে থাকা দাদার ঘুম ভেঙে গেল। আধ ঘুম অবস্থায় পাশে ফিরে দেখল যে বৌদি নেই। দাদা এবার উঠে বসল। পাশে ফিরে দেখল যে বৌদি যেখানে শুয়েছিল সেখানে প্রসাদ পড়ে আছে। কিছুটা হাতে নিতেই বুঝতে বাকি রইল না যে এটা কি। দাদার মনে একটা আলাদা ভাবনা ঘুরপাক খাচ্ছিল। দাদা বিছানা থেকে নামল, দেখল যে বাইরের দরজা খোলা। ভাবল যে বৌদি বোধহয় বাইরে গিয়েছে। পাশের রুমে আমি আর বৌদি ব্যস্ত সময় পার করছি। দাদা বাইরের দরজার দিকে যেতে লাগলো। কিছু একটা পায়ের নিচে আশায় দাঁড়িয়ে পড়ল। পা সরিয়ে দেখতে পেল বৌদির একটা কাপড় মেঝেতে পড়ে রয়েছে। দাদা এখন একটু ভয় পেতে লাগলো। বাইরে আবার ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। আমরা গান বাজনা করে ক্লান্ত হয়ে পড়েছি। ওদিকে দাদা বাইরে বেরিয়ে দেখল যে কলের পাড়ে আর বাথরুমে কেউ নেই। দাদা আবার ঘরে এসে পড়ল, চিন্তা করতে লাগলো এবং ভয় পেতে লাগলো যে বৌদি কোথায় গেল। দাদা দাদা ভাবল যে আমাকে ডাক দিয়ে জানাবে যে বৌদি কোথাও নেই। পাশের রুমের দরজার দিকে এগোতে লাগলো। তখনই দাদার চোখে পড়ল মেঝেতে
মেঝেতে কতকগুলো ভেজা পায়ের ছাপ। সেটা দাইরে হতে দাদার রুম দিয়ে পাশের রুমে গিয়েছে। দাদার তখন হার্টবিট বেড়ে উঠল, মাথার মধ্যে নানান চিন্তাভাবনা ঘুরছিল। দাদা দরজায় কড়া নাড়তেও সাহস পাচ্ছিল না, তাই দরজায় কান পাতল। শুনতে পেল বৌদির চেঁচামেচির শব্দ আর কেমন যেন অদ্ভুত আওয়াজ। দাদা রীতিমতো চমকে উঠল, তার বুঝতে আর কিছু বাকি রইল না। দাদা বিছানায় বসে পড়ল, তারপর আবার দরজায় কান দিল, কিন্তু কিছু শুনতে পেল না। শুধু একটা শব্দই আসতে লাগলো, যখন কেউ হাতে তালি দিলে যেমন শব্দ হয় ঠিক তেমনি পাশের রুম থেকে আসতে লাগলো। তারপর হঠাৎ মুষলধারা বৃষ্টি শুরু হলো। দরজার পাশে দাঁড়িয়ে শুনতে চাইল, কিন্তু বৃষ্টির আওয়াজে কিছুই শুনতে পারছিল না। দাদা মনে মনে সিদ্ধান্ত নিল যে ওই ঘরে কি চলছে সেটা সে নিজে উদ্ঘাটন করবে। তাই সে নানান রাস্তা বের করতে লাগল। দাদা রুমের থেকে বের হবে, তখন তার চোখে পড়ল যে খাটের পাশে পড়ে আছে বৌদির নাইট আউটফিট। এই সব দেখে দাদার দম বন্ধ হয়ে আসছিল, কারণ ৬ বছরের দাম্পত্য জীবনে দাদা এই প্রথম এমন কিছুর সাথে সাক্ষাৎ হতে চলেছিল। ঘরের ভিতরে রহস্য উন্মোচন করার জন্য ব্যাকুল হয়ে পড়েছিল। আর এদিকে আমার কোনো হুঁশ নেই। দাদা আর দেরি না করে মুষলধারা বৃষ্টিতে দরজাটা ভিজিয়ে ঘর থেকে বেরিয়ে পড়ল আমাদের রুমের জানালা দিয়ে দেখার জন্য। উঠোন পেরিয়ে বাড়ির পেছন দিকে যেতে লাগলো এই মুষলধারা বৃষ্টিতে। দাদা চলে জানালার কাছে। জানালার একটা পাট খোলা আর আরেকটা ভেজানো। দাদা কোনোভাবেই সাহস জাগাতে পারছিল না জানালাতে উকি মারার, কিন্তু এখান থেকে বৌদির চেঁচামেচির শব্দ ভালোই শুনতে পাচ্ছিল। দাদা সাহস করে জানালার পর্দা ফাঁকা করল। ঘরের ভেতর একটা ল্যাম্প জ্বলছে আর হাত তালির মতো শব্দ আসছে। রুমের মধ্যে যা দেখল তাতে দাদা নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। বন্ধুরা, এখানে দাদা যা দেখল তা ইউটিউবের কড়া নিয়মকানুনের জন্য সরাসরি বলা যাচ্ছে না। তোমরা কমেন্টে দেয়া লিঙ্ক থেকে আমার ওয়েবসাইট ভিজিট করো, সেখানে একদম খোলামেলা গল্প দেয়া আছে। দাদা তখন হতবম্ব হয়ে দাঁড়িয়ে সবটা দেখছে, কোনো প্রতিক্রিয়া দিতে পারছে না। এরপর দাদা কি করলো আর আমাদেরই বা কি হলো তা পরের পর্বে জানাবো, ঠিক রাত ৮টা ১৫ মিনিটে।